আচ্ছা, বিজ্ঞানের ইতিহাস বদলে দেওয়া একটা বিপ্লব, সেটা শুরুটা কি হতে পারে? এক কাপ চা থেকে? হ্যাঁ, ঠিকই শুনছেন। শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, আজ আমরা ঠিক এমনই এক ঘটনার গভীরে যাব। একটা সাধারণ বিকেলের আড্ডা, যেটা কিনা আমাদের পুরো পৃথিবীকে দেখার চোখটাই পাল্টে দিয়েছিল। চলুন একটু কল্পনা করা যাক। সময়টা ১৯২০ দশক, জায়গা ইংল্যান্ডের কেমব্রিজ। একটা সুন্দর গ্রীষ্মের বিকেল। একটা সবুজ লনে বসে অধ্যাপকেরা নিজেদের মধ্যে গভীর আলোচনা করছেন। পাশে চায়ের কাপের টুংটাং শব্দ, মানে সব মিলিয়ে একটা একেবারে নিখুঁত ফর্মাল পরিবেশ, তাই না? কিন্তু এই শান্ত ফর্মাল পরিবেশটা হঠাৎই একটা অদ্ভুত দাবিতে বলা যায় ভেঙে গেল। একজন ভদ্রমহিলা বেশ জোরের সাথেই বলে বসলেন যে তিনি নাকি শুধু চায়ের স্বাদ নিয়েই বলে দিতে পারেন যে কাপে আগে দুধ ঢালা হয়েছে নাকি আগে চা। এখন ব্যাপারটা শুনতে খুবই সামান্য মনে হতে পারে, তাই না? কিন্তু সেখানে যেসব বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন তাদের জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ালো। তো এই দাবি শুনে বেশিরভাগ লোকই হয়তো মনে মনে হাসছিলেন, ভাবছিলেন, আরে এও কি সম্ভব নাকি? কেমিক্যালি দেখতে গেলে তো দুধ আর চায়ের মিশ্রণটা একই হওয়ার কথা, তাই না? কিন্তু ওই ভিড়ের মধ্যে একজন ছিলেন যিনি এই সাধারণ দাবিটার ভেতরেও অসাধারণ কিছু একটা দেখতে পেয়েছিলেন। তার নাম রোনাল্ড আইলমার ফিশার। আর তিনি কোনো রকম রসিকতা না করে একদম সোজাসাপটা বলে উঠলেন, চলুন তাহলে প্রস্তাবটা পরীক্ষাই করা যাক। আর ফিশার, ওনার যেমন কথা তেমন কাজ। এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। ঠিক ওই চায়ের আড্ডাতেই সাথে সাথে তিনি একটা নিখুঁত সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের প্ল্যান করে ফেললেন। ওনার উদ্দেশ্য ছিল একটাই, ওই ভদ্রমহিলার দাবিটাকে একেবারে কোষ্ঠী পাথরে যাচাই করে দেখা। কিন্তু এখানে আসল প্রশ্নটা হলো, সামান্য একটা চায়ের পরীক্ষা বিজ্ঞানের ইতিহাসে এত বড় একটা টার্নিং পয়েন্ট বা মাইল ফলক হয়ে গেল কিভাবে? আসল উত্তরটা কিন্তু ওই চায়ের কাপের মধ্যে নেই, আছে বিজ্ঞানের অনেক গভীরে। আর সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে একটু অতীতে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন বিজ্ঞানের জগৎটা ছিল এখনকার থেকে একদমই অন্যরকম। তো আমরা কথা বলছি এমন একটা সময়ের যখন বিজ্ঞান মানেই ছিল সবকিছু নিখুঁতভাবে গণনা করা আর একদম নিশ্চিত ভবিষ্যৎবাণী করা। দেখুন, ১৯ শতকের বিজ্ঞানীদের কাছে এই পুরো মহাবিশ্বটা ছিল একটা বিশাল ঘড়ির মতো। তাদের বিশ্বাস ছিল যে সব কিছু, মানে একটা গ্রহ কিভাবে ঘুরছে সেখান থেকে শুরু করে একটা আপেল গাছ থেকে মাটিতে পড়া পর্যন্ত সব কিছুই কয়েকটা নির্দিষ্ট গাণিতিক সূত্রে বাঁধা আছে। তাদের ধারণা ছিল যদি যথেষ্ট ডেটা হাতে থাকে তাহলে ভবিষ্যতের সব কিছুই একদম নিখুঁতভাবে বলে দেওয়া সম্ভব। এই যে চরম আত্মবিশ্বাস, এটার সবচেয়ে বড় উদাহরণ ছিলেন ফরাসি গণিতবিদ পিয়েরে সেমন লাপ্লাস। তিনি তার গণনার উপর এতটাই নিশ্চিত ছিলেন যে একবার সম্রাট নেপোলিয়ন তাকে জিজ্ঞেস করেছিলেন তার এই মহাবিশ্বের মডেলে ঈশ্বরের জায়গাটা কোথায়। লাপ্লাসের সোজাসাপটা উত্তর ছিল, মহামান্য, আমার ওই হাইপোথেসিস বা অনুকল্পের কোনো প্রয়োজনই পড়েনি। ভাবুন একবার। আর দেখুন, তাদের এই বিশ্বাসের কিন্তু শক্ত ভিত্তিও ছিল। যেমন ধরুন, নিউটনের সেই যুগান্তকারী সূত্র বা লাপ্লাসের সৌরজগতের নিখুঁত মডেল, সবকিছুই তো এই ধারণাকে সত্যি বলে প্রমাণ করছিল। আর এই ভাবনার চূড়ান্ত বিজয়টা আসে ১৮৪৬ সালে। গণিতবিদরা শুধু খাতা কলমে হিসাব কষে বলে দিয়েছিলেন যে আকাশের ঠিক কোন জায়গায় খুঁজলে একটা নতুন গ্রহ পাওয়া যাবে। আর কি আশ্চর্য, ঠিক সেখানেই নেপচুন গ্রহটাকে খুঁজে পাওয়া গেল। ভাবা যায় ব্যাপারটা? কিন্তু এই নিখুঁত ছবির পেছনেও একটা কাঁটার মতো খচখচানি কিন্তু ছিল। বিজ্ঞানীরা যখনই কোনো কিছু মাপতেন বা গণনা করতেন, তারা সবসময় কিছু এরর বা ত্রুটি পেতেন। প্রথম দিকে তারা ভাবলেন, আচ্ছা, হয়তো আমাদের যন্ত্রপাতি ততটা ভালো না, আরও ভালো যন্ত্র দিয়ে মাপলে এই ত্রুটিগুলো নিশ্চয়ই আর থাকবে না। কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। পরিমাপ যত নিখুঁত হতে লাগল, এই রহস্যময় এররগুলো কমার বদলে উল্টে বেড়েই চলল। মানে সেই যে ঘড়ির কাঁটার মতো নিখুঁত মহাবিশ্বের স্বপ্ন, সেটা যেন চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু জানেন তো, অনেক সময় ভাঙা স্বপ্ন থেকেই নতুন কিছুর জন্ম হয়। এক্ষেত্রেও ঠিক তাই হল। জন্ম নিল এক বৈপ্লবিক নতুন ভাবনা, একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি, যা বিজ্ঞানকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। কার্ল পিয়ারসনের মতো কিছু দূরদর্শী চিন্তাবিদ তখন একটা প্রশ্ন তুললেন। তারা বললেন, আচ্ছা, আমরা যেটাকে এরর বা ত্রুটি বলে ভাবছি, সেটা যদি আসলে কোনো ত্রুটিই না হয়? কি হবে যদি এই এলোমেলো ভাব বা ভ্যারিয়েশনটাই বাস্তবতার একটা মৌলিক অংশ হয়? এই একটা মাত্র প্রশ্নই ছিল যুগান্তকারী। তারা বললেন, এই র্যান্ডমনেস বা এলোমেলো ভাবকে এড়িয়ে গেলে চলবে না, বরং একেই আমাদের স্টাডি করতে হবে, এর ভেতরে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। আর এই আইডিয়াটা কিন্তু শুধু গণিতের জগতেই আটকে ছিল না। শুনলে অবাক হবেন, আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনিও বলেছিলেন যে ঈশ্বরের চিন্তা বা উদ্দেশ্য বুঝতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করতে হবে। মানে বিশৃঙ্খলার মধ্যেও যে একটা নিয়ম লুকিয়ে থাকতে পারে, এই বিশ্বাসটা কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল।
একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন 1971 সালের একটা গবেষণায় দেখা গেল ক্যান্সার রোগীদের মধ্যে যারা প্রচুর কফি পান করেন তাদের সংখ্যাটা ক্যান্সারবিহীনদের তুলনায় বেশ খানিকটা বেশি। এখন এর মানে কি এই যে কফি খেলেই ক্যান্সার হবে? একদমই না। কিন্তু এটা একটা খুব শক্তিশালী প্যাটার্ন বা সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। আর এটাই হলো পরিসংখ্যানের জাদু। এটা আপনাকে কোনো নিশ্চিত উত্তর দেয় না, কিন্তু সম্ভাবনার একটা বিশাল জগৎ খুলে দেয়। আর ঠিক এই নতুন চিন্তা ভাবনাটা, এই যে র্যান্ডমনেসকে বোঝা এবং তাকে কন্ট্রোল করার আইডিয়া, এটাই আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসছে সেই কেমব্রিজের বিকেলে আর.এ. ফিশারের কাছে। এবার আমরা আসলে বুঝতে পারব কেন তার ওই সাধারণ চায়ের পরীক্ষাটা এতটা গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, ফিশার যখন রথামস্টেড কৃষি গবেষণা কেন্দ্রে যোগ দিলেন, তিনি গিয়ে দেখলেন সেখানে 90 বছরের ডেটার পাহাড় জমে আছে। কিন্তু সমস্যা হলো সেই ডেটা ছিল একটা জগা খিচুড়ি, বলতে গেলে প্রায় অকেজো। কারণটা কি? কারণ পুরনো পদ্ধতিতে সবকিছু এমনভাবে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। ফিশার এসে বললেন, এভাবে হবে না, আমাদের উল্টো পথে হাঁটতে হবে। আগে ডেটা সংগ্রহ করে তারপর প্রশ্ন খোঁজা নয়, আগে আমাদের প্রশ্ন ঠিক করতে হবে, আর সেই অনুযায়ী পরীক্ষাটা ডিজাইন করতে হবে। ফিশারি প্রথম কনফাউন্ডিং ভেরিয়েবল মানে জট পাকিয়ে যাওয়া চলকের ধারণাটা পরিষ্কার করেন। ব্যাপারটা খুবই সহজ। ধরুন আপনি সারের প্রভাব মাপতে চাইছেন, কিন্তু একই সাথে আবহাওয়ার প্রভাবটাকে আলাদা করতে পারলেন না। তাহলে ফলনটা যে ঠিক কিসের জন্য ভালো হলো, সারের জন্য নাকি আবহাওয়ার জন্য, সেটা তো কখনোই নিশ্চিত করে বলা যাবে না। আর এই একটা সাধারণ ভুলের জন্য ভাবুন 90 বছরের গবেষণা প্রায় পুরোটাই জলে গিয়েছিল। আর এই জট খোলার সূত্রটাই তিনি যেন খুঁজে পেয়েছিলেন ওই চায়ের আড্ডায়। তার ডিজাইন করা পরীক্ষার মূল স্তম্ভ ছিল 4টে। 1 নম্বর, একটা পরিষ্কার হাইপোথিসিস বা প্রশ্ন, যেমন ওই ভদ্রমহিলা কি সত্যিই পার্থক্যটা ধরতে পারেন? 2 কন্ট্রোল, মানে দূরঘুম কাপি রাখতে হবে, শুধু একরকম রাখলে চলবে না। 3, আর এটাই ছিল সবচেয়ে বড় বিপ্লব, র্যান্ডমাইজেশন, অর্থাৎ কাপগুলোকে একদম এলোমেলোভাবে সাজিয়ে দিতে হবে যাতে কেউ কোনো প্যাটার্ন ধরে আন্দাজ করতে না পারে। আর সবশেষে 4 নম্বর, সম্ভাবনার অঙ্ক কষে দেখতে হবে যে ফলাফলটা নিছকই ভাগ্যক্রমে হয়েছে নাকি এর পেছনে আসল দক্ষতা আছে। তো থিওরি তো অনেক আলোচনা হলো, এবার ফেরা যাক আসল ঘটনায়। কি হয়েছিল সেদিন ওই পরীক্ষায়? ওই ভদ্রমহিলা কি পেরেছিলেন? আর সেই ফলাফলের প্রভাবটাই বা কতটা সুদূর প্রসারী ছিল? চলুন জানা যাক। ফলাফল ছিল এক কথায় চমকে দেওয়ার মতো, অবিশ্বাস্য। ওই ভদ্রমহিলা একটাও ভুল করেননি। প্রত্যেকটা কাপ তিনি একদম নির্ভুলভাবে শনাক্ত করেছিলেন। সাকসেস রেট ছিল 100%। কিন্তু দেখুন, আসল জয়টা কিন্তু ওই ভদ্রমহিলার ছিল না। আসল জয়টা ছিল বিজ্ঞানের একটা একদম নতুন দৃষ্টিভঙ্গির। ওই 1 কাপ চায়ের পরীক্ষাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিজ্ঞান মানে আর পরম নিশ্চয়তার পেছনে ছোটা নয়, বরং বিজ্ঞান মানে হলো অনিশ্চয়তাকে নিখুঁতভাবে পরিমাপ করা। এটা আমাদের শিখিয়ে দিল যে একটা ভালো ডিজাইন ছাড়া ডেটার পাহাড়েরও কোনো মূল্য নেই। আর সবচেয়ে বড় কথা, এটা প্রমাণ করল যে র্যান্ডমনেস বা এলোমেলো ভাব আমাদের শত্রু নয়, বরং একেও গাণিতিক মডেল দিয়ে বোঝা সম্ভব। আজ আমরা যে আধুনিক ওষুধ, প্রযুক্তি বা কৃষিবিজ্ঞান দেখছি, তার সবকিছুর মূলে কিন্তু রয়েছে ফিশারের সেই দিনের ওই যুগান্তকারী চিন্তাভাবনা। কাজেই পরের বার যখন খুব সাধারণ কোনো প্রশ্ন বা দাবি সামনে আসবে, সেটাকে হেসে উড়িয়ে দেওয়ার আগে একবার ফিশারের এই গল্পটার কথা ভাবা যেতে পারে। কারণ কে বলতে পারে আজকের দিনের সবচেয়ে বড় বড় বৈজ্ঞানিক সত্যগুলোর কোনো একটা শুরুও হয়তো হয়েছিল ঠিক এমনই কোনো এক সাধারণ প্রশ্ন আর একটা খুব ভালোভাবে ডিজাইন করা পরীক্ষা দিয়েই।